আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সিলেটি অনলাইনের সম্মানিত দর্শক, বাংলাদেশ সহ পৃথিবীর যে যেখানে বসবাস করছেন সকল বাংলাদেশি সহ প্রবাসী সবাইকে আমাদের আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি সুমন মিয়া আছি আপনাদের সাথে। পুরো অনুষ্ঠান জুড়ে আমার সাথে একজন অতিথি থাকবেন, যিনি বাংলাদেশ থেকে আমাদের আজকের এই অনুষ্ঠানে সংযুক্ত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই আমরা তাকে আপনাদের সামনে উপস্থাপন করব। তো আমাদের আজকের এই ব্যতিক্রমী একটি অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি আমাদের আজকের এই প্রথম এপিসোড এটি হবে, এবং এই প্রথম এপিসোডটাতে আমরা একজন শিক্ষককে সংযুক্ত করার চেষ্টা করেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা কাঙ্ক্ষিত সেই অতিথিকে আপনাদের মাঝে উপস্থাপন করব। আমাদের সাথে আমাদের আজকের এই অনুষ্ঠানের অতিথি যিনি হচ্ছেন, তিনি একজন শিক্ষক। আমি এই মুহূর্তে আপনারা যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি তাকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। তিনি হচ্ছেন একজন শিক্ষক, নাম হচ্ছে মোহাম্মদ রেজাউল ইসলাম। তিনি আমাদের সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার শিলাম পিএল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ব্যবসায়ী শিক্ষার একজন শিক্ষক। পাশাপাশি তার আরেকটি পরিচয় হচ্ছে, তিনি হচ্ছেন এ টু আই আমাদের সিলেট ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর, এবং তিনি পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন এবং সংস্থায় নিজেকে ওতপ্রোতভাবে জড়িয়ে রেখেছেন। তিনি সিলেট জেলা শিক্ষক সমবায় সমিতির একজন সদস্য। পাশাপাশি তিনি খেলাধুলায় নিজেকে জড়িয়ে রেখেছেন। তো আমরা আর কথা না বাড়িয়ে উপস্থিতি আমাদের আজকের অতিথিকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আসসালামু আলাইকুম জনাব রেজাউল ইসলাম, আশা করি আপনি ভালো আছেন। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুমন সাহেব, আমাকে পরিচয় করে দেওয়ার জন্য। সবাইকে শুভেচ্ছা। হ্যাঁ, তো আমরা আসলে আর বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল অনুষ্ঠানে চলে যেতে চাচ্ছি। আর যেহেতু এখন করোনা পরিস্থিতি এবং গোটা বিশ্ব স্তব্ধ বিধ্বস্ত, এবং পৃথিবীর বিভিন্ন দেশ এই করোনা থেকে কাটিয়ে উঠতে পেরেছে, এবং পৃথিবীর অনেক দেশ করোনার বিভিন্ন ধাপে ধাপে এই করোনাকে মোকাবেলা করতেছে। করোনার যে রূপ নতুন ভাবে ধারণ করছে, আমাদের বাংলাদেশও এর বাইরে নয়। আমাদের বাংলাদেশে এই করোনা পরিস্থিতি এখন অশনি সংকেত। চতুর্দিকে একটা ভুতুড়ে পরিস্থিতি, এবং মানুষের জনজীবন প্রায় বিপর্যস্ত বললাটা ভুল হবে না। আমরা বিভিন্ন গণমাধ্যম সহ অনলাইন এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় এই খবরগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আমি শুরুতে আপনার করোনা পরিস্থিতি জানতে চাচ্ছি। যেহেতু আপনি শহরে বসবাস করছেন, শহরের একদম নিকটে, আপনার আশেপাশের করোনা পরিস্থিতি যদি আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের দর্শকদের জন্য একটু জানিয়ে রাখতেন। ধন্যবাদ সুমনকে। আসলে আমরা দেখতে পাচ্ছি বিশ্বের প্রতিটি দেশের মতো বাংলাদেশও করোনায় আঘাতে জর্জরিত, এবং করোনার করাল গ্রাস আসলে আমাদেরকে অনেকটা স্থবির করে দিয়েছে। আমরা অবগত, গত 2020 সালের মার্চ থেকে পুরোপুরি আমাদের সবকিছুই বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ। এবং বর্তমান যে পরিস্থিতি, এখন আসলে সিলেটের পরিস্থিতি খুবই খারাপ। আমরা সবাই সবার জন্য দোয়া করি। আমাদের আত্মীয় স্বজন সবাই অসুস্থ। আমরা সবাই চেষ্টা করতেছি এই পরিস্থিতি থেকে মানুষকে সচেতনতার মাধ্যমে এবং আপনাদের কোভিড এর যে নির্দেশনাগুলো আছে সেগুলা থেকে মেনে কিভাবে মানুষ সচেতন থেকে করোনা পরিস্থিতি মোকাবেলা করা যায়, সেজন্য বেশি বেশি করে দোয়া করি আমরা সবার জন্য। সিলেটের পরিস্থিতি আসলেই খারাপ। জি জি। সম্মানিত দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে করোনা পরিস্থিতি এবং শিক্ষা ব্যবস্থা। যেহেতু আমাদের আজকের অতিথি একজন শিক্ষক, আমরা আমাদের বাংলাদেশের চলমান শিক্ষা ব্যবস্থা নিয়ে বিভিন্ন কথা উঠে আসবে আমাদের এই আলোচনায়। এবং পাশাপাশি জানিয়ে রাখি, যদি আমাদের আজকের এই অনুষ্ঠান কোনো শিক্ষার্থী দেখে থাকেন, যদি এই শিক্ষকের কাছে শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো রকম প্রশ্ন থাকে, আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে রাখতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের আজকের এই অতিথির কাছে সেই প্রশ্ন তুলে আপনাদের কাঙ্ক্ষিত উত্তর জেনে রাখার। তো যেহেতু করোনায় বিধ্বস্ত গোটা বিশ্ব, আমাদের বাংলাদেশের অবস্থা তেমন একটা ভালো নয়। করোনা পরিস্থিতিতে আমরা চাই আশার বাণী শোনাতে। আশার বাণী শুনিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানটি মূল যে বিষয়গুলিতে আমরা চলে যাব। তো আমি শুরুতে জানিয়ে রাখি, সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশ সহ পৃথিবীর বড় বড় মিডিয়ায় যে খবরটি একটা ব্যাপক আকারে প্রকাশ পেয়েছে, সেটি হচ্ছে একটি করোনা মহামারীর একটি স্প্রে। যে স্প্রেটি হচ্ছে সরাসরি যে কোনো ব্যাকটেরিয়ার ওপর যদি সেই স্প্রেটা করা হয়, বা কোনো সারফেসের উপর সেই স্প্রেটা করা হয়, তাৎক্ষণিকভাবে সেই ভাইরাস এবং ব্যাকটেরিয়াকে মেরে ফেলা যায়। এবং যে জায়গার উপর আপনি এই স্প্রেটি করবেন, সেই জায়গাটি 7 দিন পর্যন্ত, আবার কোনো কোনো খবরে দেখা গেছে যে 15 দিন পর্যন্ত ব্যাকটেরিয়া মুক্ত থাকে।
যে বল্টিক স্প্রে একটা যুগান্তকারী আবিষ্কার, একটা যুগান্তকারী নিদর্শন বা দৃষ্টান্ত তৈরি করেছেন আমাদের একজন বাংলাদেশি বংশোদ্ভূত বোন, যার নাম সাদিয়া খানম। তিনি ব্রিটেনে বসবাস করেন এবং ব্রিটেনের ম্যানচেস্টারে তারা বসবাস করছেন। এবং এই করোনার বল্টিক স্প্রেটি আবিষ্কার করার পর তিনি রীতিমতো বিশ্ব মিডিয়ার আকর্ষণ সৃষ্টি করেছেন। এবং এই যে বল্টিক স্প্রেটি তিনি আবিষ্কার করেছেন, এই বল্টিক স্প্রে ইতোমধ্যে ব্রিটেনের স্বাস্থ্য সেবা NHS সহ নাসার গবেষণাগারে এটি প্রমাণিত হয়েছে এবং এটি কার্যতভাবে এটি ব্যাকটেরিয়া নিধনে ব্যবহার করা যাবে বলে তারা ইতিমধ্যে অনুমোদন দিয়েছে। এই বল্টিক স্প্রে যিনি আবিষ্কার করেছেন সাদিয়া খানম, তার দেশের বাড়ি, তিনি একজন বাংলাদেশি বংশোদ্ভূত। তার একজন আত্মীয় হচ্ছেন আমাদের আজকের এই সম্মানিত অতিথি শিক্ষক রেজাউল ইসলাম। তো রেজাউল ইসলাম, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে একটি করোনার বল্টিক স্প্রে যিনি একটা যুগান্তকারী আবিষ্কার করেছেন, আপনি যেহেতু উনাদের আত্মীয় এবং পারিবারিকভাবে রক্তের একটা বন্ধন রয়েছে, অবশ্যই আপনি কিন্তু জানার সেই বিষয়টি আপনি জেনেছেন এবং তাদের অনুভূতি আপনি জানতে পেরেছেন বলে আমি আশা করছি। যদি এই বিষয়টি বা এই আমাদের যে বোনটি এই যুগান্তকারী বল্টিক স্প্রেটি আবিষ্কার করেছেন, এর পরবর্তী মুহূর্তে তার চিন্তা ভাবনা কি, এবং বর্তমানে এটি আবিষ্কারের পর তাদের পরিবারের যে মুখ উজ্জ্বল করেছেন এবং পরিবারের যে মাত্রাটা একটা ভিন্ন পর্যায়ে পৌঁছেছে, তাদের অনুভূতি অবশ্যই আপনি জেনেছেন। যদি আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ সহ পৃথিবীর যে যেখানে বসবাস করছেন সম্মানিত দর্শকদের জন্য যদি আপনি বিষয়টি একটু জানাতেন। ধন্যবাদ সুমন। সুন্দর একটি প্রশ্ন। আমরা আসলেই অত্যন্ত আনন্দিত যে বিশ্বের বর্তমানে এই পরিস্থিতিতে আমাদের জন্য আশার বাণী হিসাবে যে জিনিসটি এসেছে, ভল্টিক একটা স্প্রে ব্রিটেনে আবিষ্কৃত হয়েছে। এবং তার থেকেও সব থেকে আশ্চর্যজনক যেটা বিষয় এবং আমাদের জন্য আনন্দের বিষয়, সেটা হচ্ছে যে এই মেয়েটি বাংলাদেশি বংশোদ্ভূত এবং আমাদের সিলেটের মেয়ে। সিলেটের বিশ্বনাথের মেয়ে। এবং তার নানা বাড়ি হচ্ছে দক্ষিণ সুরমা সিলামে। তো আমি সেই এলাকারই একজন শিক্ষক। তার পাশাপাশি যদি আমার ব্যক্তিগত পরিচয় বলেন, সে আমার ফুফাতো ভাইয়ের মেয়ে, আমার ভাতিজি সম্পর্কে। এবং আমাদের সাথে যে তাদের সম্পর্কটা, কিংবা সে যখন দেশে এসেছিল আমাদের ঘরে থেকেছে এবং সে দেশে আসলেই আমাদের এখানে তারা প্রায় সময় অবস্থান করেন। খুব জি বেশি জি। একটা সম্পর্ক ওর সাথে পারিবারিক ভাবে আমাদের ওতপ্রোত সম্পর্ক। সব থেকে আশার বাণী যেটা, আপনারা জানি, আপনার বোল্টেক সম্পর্কে অনেক কিছু জেনেছেন ইতিমধ্যে মিডিয়ার মাধ্যমে, এবং বাংলাদেশেও বোল্টেক স্প্রেটি আনার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। এই বোল্টেক স্প্রের মাধ্যমে আসলে 15 দিন জীবাণুমুক্ত রাখা যায়, শুধুমাত্র যে করোনা ভাইরাস না, কোভিড ভাইরাস না, আর অনেক কিছুই এই ভাইরাস যেগুলা এই নিয়ন্ত্রণ করা যায় কিংবা এ থেকে প্রতিষেধক হিসেবে কাজ করে। মূলত এটি 15 দিন পর্যন্ত যে সার্ফেসে স্প্রে করা হয় সেখানে কাজ করে। একটি উদাহরণ দিয়ে আমি বলতে পারি যে যে আপনাদের NHS এ যে অ্যাম্বুলেন্স গুলা ব্যবহার করা হয়, সেখানে একটি অ্যাম্বুলেন্স পরিষ্কার করতে কিংবা জীবাণুমুক্ত করতে অনেক সময়ের ব্যাপার ছিল, কিন্তু এই ভল্টিক স্প্রে আবিষ্কার হওয়ার পর যেটি মাত্র 5 মিনিটে, এবং একজন মানুষই 5 মিনিটের ভিতরে একটা অ্যাম্বুলেন্স খুব তাড়াতাড়ি আমাদের সুরক্ষিত করতে পারে। এটা ছিল জি একটি জি। যুগান্তকারী আবিষ্কার। যে এটি অবশ্যই একটি যুগান্তকারী আবিষ্কার এবং ইতিমধ্যে এটি ব্যাপক সাড়া ফেলেছে। এবং আমরা পৃথিবীর স্বাস্থ্য সেবায় যেরকম যে দেশগুলোকে দৃষ্টান্ত হিসাবে আমরা বিভিন্ন সময় উপস্থাপন করে থাকি, সেই দেশগুলো কিন্তু অত্যন্ত আগ্রহী হয়েছে এই বল্টিক স্প্রেটি তাদের দেশে সরবরাহ করার জন্য। তো আমরা কিন্তু আসলে করোনায় আশার বাণী যেটা শুনতে চাই, এবং করোনার যে মানে সার্বিক যে পরিস্থিতি, আমরা কিন্তু যখন করোনা থেকে রেহাই পাওয়ার জন্য কোনো কিছু উদ্ভাবন হয় বা আবিষ্কার হয়, আমরা কিন্তু অনেকটা প্রত্যাশায় চেয়ে থাকি। তো এখন যখন এই বল্টিক স্প্রেটি আবিষ্কার হয়েছে এবং তিনি যখন একজন বাংলাদেশি বংশোদ্ভূত, আপনি কি সেই বিষয়টি জানার কোনো আহ, সুযোগ তৈরি হয়েছিল যে এটি কি বাংলাদেশে কোনো রকম মার্কেটিং করা হবে বা বাংলাদেশে কি কোনো রকম সরবরাহ করা হবে, বা ইতিমধ্যে কি তাদের পরিবারের সাথে বাংলাদেশ থেকে কোনো রকম যোগাযোগ করা হয়েছে, সেই বিষয়টি কি আপনি কোনো রকম ভাবে জানতে পেরেছেন? জি, ধন্যবাদ। আসলে বাংলাদেশ থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ হয়েছে। ওনাদের যে বিজনেস পার্টনার একজন বাংলাদেশে আছেন, কামাল ভাই, সেই সাথে বিজনেস পার্টনার আছেন আশরাফ ভাই, এবং তাদের সাথে আমি সরাসরি জড়িত আছি। এবং আমাদের অলরেডি ইংল্যান্ডে তাদের সাথে বেক্সিমকো, আমি যতটুকু জানি বেক্সিমকো এটা সহ বেশ জি কিছু জি। ওষুধ কোম্পানি তাদের সাথে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করছে। এবং বাংলাদেশের উচ্চ পর্যায়ে থেকে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। তো আমরা খুব আশাবাদী অচিরেই বাংলাদেশে স্প্রেটি বাংলাদেশের মাননীয়
সরকার মহোদয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসবে। এবং আপনি জানেন অলরেডি এটা আমেরিকাতে ব্যবহৃত হচ্ছে, শুধু আমেরিকা না, বিশ্বের বেশ কয়েকটি দেশে ব্যবহৃত হচ্ছে। এবং সব থেকে আশ্চর্যজনক বিষয় যেটা, সেটা হচ্ছে যে নাসা কিন্তু এএসপিটি ব্যবহার করছে। জি জি জি, অত্যন্ত ধন্যবাদ একটি মূল্যবান তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য। আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নগুলোতে। যেহেতু আপনি একজন শিক্ষক এবং করোনাকালীন একটা পরিস্থিতি এখন বিরাজমান বাংলাদেশে, এই যে দীর্ঘ সময়ে স্কুল প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, এই সময়গুলিতে আপনারা শিক্ষকরা আপনাদের নিজের এই সময়টাকে কিভাবে অতিবাহিত করছেন? আহ দেখুন, আসলে আমরা শিক্ষকতা এমন একটা পেশা, এটা হচ্ছে যে একটা ধরেন আপনি যখন কোনো প্রতিষ্ঠানে থাকেন, যখন শিক্ষক হন, তখন কিন্তু এই বাচ্চাগুলা মানে আমাদের স্টুডেন্ট গুলা তখন আর মনে হয় না যে ওরা বাইরে কেউ, এটা আমার পরিবারের সন্তানের মতো। ঠিক আমার দুটো ছেলে আছে, তো এই ছেলে সন্তান যেভাবে আমার আমার সন্তান যেভাবে, ঠিক সেভাবে এই বাচ্চাগুলো আমাদের সন্তান হয়ে যায়। আর এটা আমাদের পরিবারের একটা অংশ হয়ে পড়ে। তো শিক্ষকরা আসলে করোনা পরিস্থিতিতে সরাসরি শিক্ষার্থীদের সাথে কথা বলতে পারতেছি না, এটা আমাদের জন্য আসলে খুবই কষ্টদায়ক একটা বিষয়। এটা আমরা আসলে খুব কষ্ট করেই মেনে নিতে হচ্ছে। তো যাই হোক, এখন বাংলাদেশ সরকারের সহযোগিতায়, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আমরা অনলাইনে, আপনি জানেন, গুগল মিট এবং জুমের মাধ্যমে আমরা ক্লাসগুলা নেয়ার চেষ্টা করতেছি। এবং পাশাপাশি আমরা অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের আহ, আমরা মূল্যায়ন করতেছি। যদিও বিষয়টা আমাদের জন্য একেবারেই নতুন, বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বিশেষ করে একেবারেই নতুন, তো আমরা অ্যাডজাস্ট করতেছি। এবং আপনি দেখেছেন একটি বিষয় আমি না বললেই নয়, বাংলাদেশের শিক্ষকরা একটা যুগান্তকারী একটা পদক্ষেপ নিয়েছিল, সেটা হচ্ছে নিজ উদ্যোগে অনলাইন ক্লাস শুরু করেছিল, জি যেটা জি জি তখনও সরকার থেকে কোনো নির্দেশনা আসে নাই। শিক্ষকরা বাঁশের কাঠি দিয়ে মোবাইল বেঁধে, কিংবা কেউ এই আপনার সোফার সাথে মোবাইল বেঁধে, কেউ ভাঙা মোবাইল ভেঙেছে, এরকমও অনেক ঘটনা আছে। জি 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 শিক্ষকরা অনলাইন ক্লাস কিন্তু ফেসবুক লাইভে শুরু করে দিয়েছিল, এবং সেটা দেখে সরকার অত্যন্ত আশান্বিত হয়। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর মাধ্যমে আমরা আসলে এখন সারা বাংলাদেশে অনলাইনে ক্লাসগুলো পরিচালিত হচ্ছে। জি জি, অত্যন্ত ধন্যবাদ আপনাকে। যখন আপনি এই যে অনলাইন ক্লাসের কথাটি তুলে আনলেন, তখন আমি যে বিষয়টি সুনির্দিষ্টভাবে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আমরা বিভিন্ন তথ্য সূত্রে জানি যে বাংলাদেশ, আমাদের যে ভৌগোলিক বা আমাদের যে দেশের যে অবকাঠামোর অবস্থা, শতকরা 25% মানুষ এখনো পর্যন্ত আপনার স্মার্টফোন ব্যবহার করছে। দেশের যে জনবহুল, যে বিশাল জনবহুল দেশ, এই দেশের তুলনায় কিন্তু প্রযুক্তিগত দিক দিয়ে এই সংখ্যাটা আমি বলবো অত্যন্ত কম। আর যখন 25% এই স্মার্টফোন বা ইন্টারনেট প্রযুক্তির ব্যবহার করছেন, এই 25% থেকে যখন শিক্ষার্থীদের অংশটিকে পৃথক করা হবে, তখন কিন্তু এই সংখ্যাটি আরো কমে আসবে। তো আমি যে বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, এই যে করোনাকালীন শিক্ষা পরিস্থিতি বা অনলাইনে যে শিক্ষা ব্যবস্থা আপনারা পরিচালনা মানে আহ, পর্যবেক্ষণ করছেন, পর্যবেক্ষণ আমি এভাবেই বলবো যে যখন ক্লাস নিচ্ছেন বা ক্লাসের বাইরে যখন শিক্ষার্থীদের খোঁজ খবর নিচ্ছেন, এজন্য আমি এই শব্দটি ব্যবহার করলাম। তো আমি জানতে চাচ্ছি যে এই অনলাইন ক্লাসের মাধ্যমে আপনারা কি আপনাদের স্কুলের প্রত্যেক শিক্ষার্থীকে এই অনলাইনের ক্লাসে সংযুক্ত করতে পারছেন, বা প্রত্যেক শিক্ষার্থী কি এই অনলাইন ক্লাস উপভোগ করতে পারছে? বিষয়টা আমি এজন্য আপনাকে বললাম, বাংলাদেশের অনেক অজপাড়া গা আছে যেখানে কিন্তু এখনো আপনার স্মার্টফোন কি, প্রযুক্তি শব্দটাই তারা জানে না। তখন এখানে কিন্তু শিক্ষার্থীরা আছে। তো এইরকম শিক্ষার্থীগুলো এই পরিবেশ বা এই পরিস্থিতিতে আপনারা যে অনলাইনে যে শিক্ষা দান করছেন, সেটাকে তারা কিভাবে দেখছে, বা তারা কি শিক্ষা দান আসলে করতে পারছে? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং কি বলবো, যে এটা আসলে সবার মনেই একটা মানে প্রশ্ন জাগে, যে আসলে আসলে কতটা স্টুডেন্টের কাছে আমরা পৌঁছাতে পারছি। তো পৌঁছাতে আমি পারছে? যেহেতু একটা শহরতলির স্কুলে চাকরি করি, আপনি যদি বলেন যে আপনি যদি আমাদের শহরের কথা বলেন, শহরে আসলে ধরতে পারেন আপনি যারা আমাদের শ্রমজীবী যারা আছে, বিশেষ করে যারা দিনমজুর কাজ করে, তাদের জি কাছেও কিন্তু বর্তমানে শহরের মানুষের কাছে স্মার্টফোন আছে। জি এবং তারা কিন্তু বাচ্চাদের শিক্ষার ক্ষেত্রে খুবই সচেতন, জি জি খুব বেশি জি সচেতন, এটা আমরা বলতে পারি। শহরে যারা আছে তারা নিজেরা কষ্ট করে হলো বাচ্চাদের এমবি কিনে দিচ্ছে, এবং তারা ক্লাস করার জন্য সর্বাত্মক চেষ্টা করাচ্ছে। জি শহরতলিতে যদি আপনি চলে আসেন, তখন দেখতে জি পারবেন যে এটা আপনি ধরতে পারেন 25 to 50% আমরা মনে হয় পৌঁছাতে পেরেছি। আমি জি যখন আমার স্কুলের কথাই যদি বলি, আমরা একটা অ্যাসেসমেন্ট করেছিলাম, এবং সরকারের নির্দেশনা মোতাবেক আমরা তথ্য নেওয়ার চেষ্টা করেছিলাম। তো আমরা দেখেছি যে ধরেন আমার যদি পার 100টা স্টুডেন্ট হয়, তার মধ্যে
প্রায় 80+ স্টুডেন্টের কাছে স্মার্টফোন আছে, মানে তাদের জি জি পরিবারের কাছে আছে। জি তবে জি এটা ইন্টারনেটের যে শহরের সমস্যাটা আপনি জানেন শহরের বিষয়টি আসলে যে বিবেচনা বা শহরের বিষয়টিতে যদি আমরা দৃষ্টিপাত দিই, আপনার এই যে শতভাগটার হিসেবটা আপনি উপস্থাপন করেন সেটা অবশ্যই ঠিক। আমি কিন্তু আহ, আহ, আপনার কাছে জানতে চাচ্ছি যে শহরের বাইরে অর্থাৎ গ্রামাঞ্চলে বা জি আমি ওজোপাড়া গাঁ যেরকম যে শিক্ষার্থীগুলো আছে, এই শিক্ষার্থীরা এখন শিক্ষাদান আসলে কতটুকু পাচ্ছে বা উপকৃত কতটুকু হচ্ছে এই অনলাইন থেকে? আমি এটাই বলছিলাম যে আমরা জি যে আমি তো শহরতলিতে আছি, মানে শহরতলি জি থেকে জি আমি গ্রামে অবশ্যই যাব। জি শহরতলিতে ধরেন 80-85% স্টুডেন্টের কাছে স্মার্টফোন আছে, যে জি 15% যাদের কাছে নাই তারা কিন্তু জি ঝরে পড়ার সম্ভাবনা সব থেকে বেশি। এবং জি আপনি জানেন যে ইতিমধ্যে অনেক স্টুডেন্ট আমাদের ঝরে পড়েছে। তো আর যদি আপনি গ্রামের দিকে যান, তো সেখানে আসলে মানুষ নিজের ব্যক্তিগত জীবন ব্যবস্থাতেই অনেকটা বাধার সম্মুখীন, আপনারা জানেন। তো সেখানে আহ, আসলে অনেকেই যুক্ত হতে পারতেছে না, সেখানে হয়তো আপনি 5-10% আপনি বলতে পারেন শিক্ষার্থীরা যুক্ত জি হচ্ছে অনলাইন জি ক্লাসগুলোতে, এবং বেশিরভাগ স্টুডেন্টই যুক্ত হতে পারতেছে না। কিন্তু দেখুন, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, আমরা এখনো উন্নতির দিক উন্নত হতে পারিনি। ঠিক আপনি জি যেখানে বসে কথা বলছেন এখান থেকে আমরা কিন্তু 100 বছরের চেয়েও বেশি পিছিয়ে। জি জি তা জি আমরা সেটা এই অবশ্যই। পুরোপুরি এই ব্যবস্থায় যেতে একটু সময় লাগবে, যেহেতু নতুন একটি বিষয়। আস্তে আস্তে হয়তো আমরা সময় সাপেক্ষ হয়তো কিছুদিনের ভিতরে আশা করি সরকার যেভাবে ডেভেলপমেন্টের কাজ করতেছে সব দিকে, আশা করি আমরা সেভাবে ওই এগিয়ে যাবো এবং এক সময় ওই জায়গায় পৌঁছাতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি এখন শিক্ষার্থীদের নিয়ে একটা প্রশ্ন আপনাকে করতে চাচ্ছি, সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে করোনার যে পরিস্থিতি, বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে করোনার রূপ যেমন সারা বিশ্বে বিভিন্ন রূপে ধারণ করছে, বাংলাদেশও কিন্তু এর ব্যর্থ নয়। বর্তমানে যে করোনা পরিস্থিতি চলছে, এই করোনার কিন্তু সঠিক যে রূপ এটাও কিন্তু নির্ণয় করা বা এই রূপটাকে চেনা অনেকটা কষ্টসাধ্য এবং কষ্টকর হয়ে যাচ্ছে। তো স্কুল প্রতিষ্ঠান বিভিন্ন সময় কিন্তু লকডাউন দেয়া হচ্ছে এবং লকডাউন তুলে নেওয়া হচ্ছে, কিন্তু স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান যে সেই বন্ধ করা হয়েছিল, আজ 2 বছর অতিবাহিত হতে চললো, স্কুল প্রতিষ্ঠান আর খুলেনি। এখন এই যে শিক্ষার্থীরা তাদের পড়ালেখায় যে মানে ক্ষতির দিকে তারা ঠেলে যাচ্ছে বা ঠেলে দেয়া হচ্ছে, ঠেলে দেওয়া যাচ্ছে বা ঠেলে দেওয়া হচ্ছে শব্দটা আসলে আমি দুটি ক্ষেত্রে আপনাকে বলতে চাচ্ছি এরকমই। যেহেতু আপনি একজন শিক্ষক, এই যে শিক্ষার্থীর আজকের এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনি এই সকল শিক্ষার্থীদেরকে উদ্দেশ্যে কি বলবেন বা তাদের কি বার্তা দেবেন, এই যে 2 বছর থেকে তারা গৃহবন্দী হয়ে রয়েছে, অর্থাৎ শিক্ষা থেকে তারা অনেকটা দূরে চলে যাচ্ছে এবং শিক্ষার যে মনোভাব যে বা মন মানসিকতা তাদের ছিল পাঠ্যদানের প্রতি, সেটা তো আসলে কতটুকু বিদ্যমান তারা থাকতে পারছে আজ পর্যন্ত, এতটা লম্বা সময় থেকে এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে? ধন্যবাদ। আসলে দেখুন, একটি মহামারী সারা বিশ্ব জুড়ে চলতেছে। আর আপনি যদি চিন্তা করেন বাংলাদেশের মানুষ, আপনি দেখতেছেন আমরা এখন সচেতন না। জি না। স্পেশালি গ্রামে যারা আছি, দেখেন এখন যে আক্রান্তর হার যেভাবে বাড়তেছে, সেটা কিন্তু শহরের চেয়ে গ্রামের মানুষের অনেক বেশি রেশিওটা, যেটা আগে কিন্তু ছিল না। ওই যে অসচেতনতার কারণে এই সমস্যাটা বৃদ্ধি পেয়েছে। আর আপনি যদি স্কুলের কথা বলেন, আমরা জানি শিক্ষার্থীরা কিংবা আমরা নিজেরাই বাধাগ্রস্ত হচ্ছি অনেক কিছুতে, শিক্ষার্থীরা পিছিয়ে পড়েছে। তো এই রিস্কটা যে আপনি নেবেন, বর্তমানে যে গ্রামের যে পরিস্থিতি, এখন আপনি শিক্ষার্থীদের কিন্তু আপনি যতই বলেন স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য, তারা কিন্তু যখন একসাথে হয় তারা সেটা কিন্তু মেনে চলে না। আর জি যেটা হচ্ছে সরকার সর্বোত্তক চেষ্টা করতেছে যত তাড়াতাড়ি সম্ভব স্কুলটা খুলে দেওয়ার জন্য। আপনারা জানেন যে ইতিমধ্যে সরকার ঘোষণা করেছেন যে 25 বছরের মধ্যে যারা আছেন তাদেরকে আমরা করোনার যে ভ্যাকসিন যেটা নেয়ার জন্য সুযোগ করে দিচ্ছেন। আগামী 7 তারিখ থেকে ইউনিয়ন পর্যায়ে সেই ভ্যাকসিন গুলা মানে চলে যাবে, সেখানে জি সবাই নিতে পারবে। তো আমরা আশা করতেছি ইনশাল্লাহ খুব রিসেন্টলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা খুব তাড়াতাড়ি আমাদের শিক্ষার্থীদের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করতে পারবো। এবং ভ্যাকসিনটা পেয়ে গেলেই আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আবার ফিরে যাবো ইনশাল্লাহ। আমরাও চাচ্ছি খুব তাড়াতাড়ি যেন আমরা ফিরে যাই, কারণ শিক্ষার্থীরা আসলে পিছিয়ে পড়ছে। তবে দেখুন, আমরা বিভিন্ন সময় এরকম হয়েছে কিন্তু মহামারী যেটা শুরু হয়েছে, আপনি যদি শিক্ষার্থীদের সেফটি না দিতে পারেন, তাহলে স্কুলে আনা সম্ভব না। যদি আমরা ভ্যাকসিনটা পেয়ে যাই, আশা করি আমরা খুব তাড়াতাড়ি ফিরে যাব। আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি যেটা বলবো যে জি আমরা আসলে যদি একটু নিজেদের দিকে লক্ষ্য করি, আমরা যদি পড়াশোনার দিকে একটু খেয়াল রাখি, গার্জিয়ানরা যদি স্টুডেন্টদের একটু খেয়াল রাখেন, আমরা কিন্তু শিক্ষকরা সর্বোচ্চ চেষ্টা করতেছি শিক্ষার্থীদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি প্রতিটা ক্লাসে ক্লাসে, ওইখানে আমরা শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করতেছি, তাদের ক্লাস নিচ্ছি, তাদেরকে আমরা ধরেন বাড়ির কাজ দিচ্ছি, অ্যাসাইনমেন্ট দিচ্ছি। একটু যদি আমাদের অভিভাবকরা সচেতন হই, আমরা যদি তাদের দিকে একটু খেয়াল রাখি তারা ঠিক আসলে পড়ার সাথে সংশ্লিষ্ট আছে কিনা, তাহলে আমার মনে হয় না শিক্ষার্থীরা খুব বেশি একটা পিছিয়ে পড়বে।
যেহেতু একটা সারা বিশ্ব জুড়ে একটা ধাক্কা এসেছে, তো একটু তো পিছিয়ে পড়বেই, এটা আমরা অস্বীকার করতে পারবো না। তো আমরা যদি সচেতন থাকি এবং শিক্ষার্থীদের প্রতি একটু সুনজর থাকে আমাদের, আমরা আমাদের শিক্ষকদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি এটা থেকে বেরিয়ে আসতে পারবো। অসংখ্য ধন্যবাদ। আপনার কথা একটা ব্যাপার স্পষ্ট হলাম যে শিক্ষকের আহ, শিক্ষার্থীর প্রতি কিন্তু শিক্ষকের যে আচরণ সেটি এটা শিক্ষা প্রতিষ্ঠানের গণ্ডি পর্যন্ত, কিন্তু যেহেতু এখন করোনা পরিস্থিতি বিদ্যমান গোটা দেশে, শিক্ষার্থীরা কিন্তু নিজ ঘরেই তারা বসবাস করছে এবং ঘরের বাইরে যেতে পারছে না, বিদায় সরাসরি শিক্ষকের সাথে কোন রকম যোগাযোগ হচ্ছে না। তো পিতামাতাদের অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং শিক্ষার্থীদেরকে দেখাশোনা করে রাখতে হবে। কোনো আমাদের এখানে একজন ভাই একজন দর্শক কমেন্ট করেছেন, তিনি জানিয়েছেন, প্রিয় আমার একজন অত্যন্ত প্রিয় স্যার রেজাউল ইসলাম স্যার, তিনি কমেন্টের মাধ্যমে জানিয়েছেন। তো আমি এই সম্মানিত দর্শকের এই প্রশ্নটিকেই আমি উদ্দেশ্য করে আপনার কাছ থেকে একটি জিনিস জানতে চাচ্ছি। একজন শিক্ষক আসলে কখন বুঝবে যে আমি শিক্ষার্থীর প্রিয় শিক্ষক, বা একজন শিক্ষক কিভাবে বুঝবেন যে আমি যে শিক্ষাদান করছি আমার শিক্ষার্থী আমার শিক্ষাদান থেকে উপকৃত হচ্ছে? যদি এই বিষয়টি একটু জানাতে। আচ্ছা, আপনাকে একটা উদাহরণ দেই। জি। গত কয়েকদিন আমি আসলে ব্যক্তিগত কিছু কাজে খুবই ব্যস্ত ছিলাম, তো জি। অনলাইনে দুটি ক্লাস আমি নিতে পারিনি। জি। এখন যেহেতু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বাচ্চাদের সাথে আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপে মানে কথা হয়। তো জি। আমার একটা স্টুডেন্ট, নাম বলবো না অবশ্যই, একটা না জি। তিনটা স্টুডেন্ট জি। আমাকে কনস্ট্যান্টলি তারা হোয়াটসঅ্যাপে টেক্সট করছিল যে স্যার আপনি কখন ক্লাস নেবেন, আপনি ক্লাস নিচ্ছেন না, আপনার ক্লাস আমি মিস করতেছি, আপনার ক্লাসগুলো আমরা চাচ্ছি আপনি ক্লাস করেন। তা আমি কিন্তু বাধ্য হয়ে একদিন রাত্রে 9:30টার সময় ওদের টেক্সটের জন্য আমি ক্লাস নিতে বাধ্য হয়েছি। এটা হচ্ছে জি। আপনার বোঝার একটা উপায় যে স্টুডেন্ট আপনার ক্লাসগুলো চায়। আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনি দেখবেন আপনার স্টুডেন্টরা আপনাকে ফলো করতেছে জি। কথায় বার্তায় আচরণে, এবং আপনি যখন ক্লাসে যান তখন বাচ্চারা যদি রেসপন্স করে, আপনার ক্লাসগুলো রেসপন্স করে, এবং যদি মাঝে মাঝে দেখবেন আপনি প্রধান শিক্ষকের কাছে, স্পেশালি আমাদের সহকারী প্রধান শিক্ষকের কাছে স্টুডেন্টরা এসে বলবে যে আমরা ওই স্যারের ক্লাসটা চাই, এবং জি। আপনি অন্যান্য ক্লাসে যখন যাবেন তখন দেখবেন ওই ক্লাসের স্টুডেন্ট গুলা অন্য ক্লাসের স্টুডেন্টদের কথা বলতেছে যে ওই স্যারের ক্লাসগুলা খুব ভালো লাগে, ওর ভাই বলেছে, ওর মানে আহ, বোন বলেছে যে ওর ক্লাসগুলা, স্যারের ক্লাসগুলো খুব ভালো লাগে। রেসপন্সটা আসলে আসে স্টুডেন্টের কাছ থেকে এবং আসে অভিভাবকদের কাছ থেকে। স্পেশালি আপনি অভিভাবকরা কিন্তু আপনার স্কুলে আসেন, ওনারা এসে কথা বলেন প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষকদের সাথে। জি। ওনারা ওইখানে আসি স্যারদের নাম মেনশন করে আপনি মানে আহ, বলে থাকেন যে ওই শিক্ষকের ক্লাসগুলো খুব ভালো হয়। এবং আরেকটা জিনিস হচ্ছে, যখন দেখবেন আপনাকে দেখলে স্টুডেন্টরা আপনার পাশে জড়ো হচ্ছে, জি। আপনার সাথে কথা বলতে চাচ্ছে, আপনার কাছ থেকে কোনো জিনিস শিখতে চাচ্ছে, জানতে চাচ্ছে, তখনই জি। বুঝতে জি। পারবেন যে আপনি আসলে একজন জনপ্রিয় শিক্ষক হতে চলেছেন। এটা আমি জি। মনে করি, হয়তো অন্য জি। জি। মানুষের ভিন্ন ধারণা থাকতেই পারে। জি। জি। অসংখ্য ধন্যবাদ। আমি এখন একটি ভিন্ন প্রসঙ্গে আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি, সেটি হচ্ছে A2I। আপনি আমাদের সিলেট ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর, এই A2I কাজটা কি এবং এই কর্মসূচিটা কি, বা সব শিক্ষক কি এই A2I কোর্স প্রশিক্ষণ করতে পারবে? ধন্যবাদ, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটা আসলে আমরা বারবারই সম্মুখীন হই। দেখুন, এটুআই হচ্ছে একটি আইসিটি ডিভিশনের একটি অংশ, যেটা জি। সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে মানে নিয়ন্ত্রিত হয়ে থাকে, এবং জি। মাননীয় প্রধানমন্ত্রী সেটাকে সরাসরি দেখে থাকেন। আপনি জানেন আমাদের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পুলক জি। স্যার, উনি খুবই দক্ষ এবং ডেডিকেটেড একজন মানুষ, যার জি। মাধ্যমে এই আইসিটি ডিভিশনটা এত দূরে গিয়ে এসেছে আমাদের। তো ওইখানে আমাদের আই হচ্ছে পুরো বাংলাদেশের সব ধরনের এই যে ডিজিটালাইজেশনের যে কাজগুলা, সেটা জি। মাঠ জি। লেভেল পর্যন্ত নিয়ে গেছে। আর জি। আমরা যে কাজটি করছি সেটা হচ্ছে আইসিটি ফর ডিস্ট্রিক্ট অ্যাম্বাসিডর। মানে আমরা জি। একজন শিক্ষক অ্যাম্বাসিডর হিসেবে আইসিটির যে সেক্টর গুলা শিক্ষার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে সেটা জি। তৃণমূল পর্যায়ে নিয়ে যাচ্ছে। তো জি। আসলে সবাই আইসিটি ফর ডিস্ট্রিক্ট অ্যাম্বাসিডর হতে পারছে না। আপনারা জানেন যে শিক্ষক বাতায়ন বলতে আমাদের বিশ্বের মধ্যে সব থেকে সমাদৃত একটি আমাদের শিক্ষকদের প্ল্যাটফর্ম আছে, শিক্ষক বাতায়ন। সেখানে শিক্ষকরা ডিজিটাল কন্টেন্ট নির্মাণ করে ওইখানে আপলোড করেন, তারপরে বিভিন্ন আমাদের যে চিন্তা ভাবনা গুলো সেখানে তুলে ধরেন, এখানে সেরা শিক্ষক নির্বাচিত হন, সেরা নেতৃত্ব নির্বাচিত হন। জি। 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 আমি আসলে যাদের মাধ্যমে এখানে ইনভলভ হয়েছি, আমাদের গুরুজন শ্রদ্ধা আব্দুল সামাদ স্যার, সিলেটের আব্দুল মালিক রাজু স্যার সহ, আশরাফ আলী স্যার সহ, আমাদের টিটি কলেজে যদি দিদার স্যারের নাম বলি, তারাই আসলে মূলত আমাদেরকে কিছু শিক্ষকদের ইন্সপায়ার দিয়ে দিয়ে কাজ করিয়ে এই আইসিটি ডিভিশনের সাথে আইসিটি ফর ডিস্ট্রিক্ট অ্যাম্বাসিডর হিসেবে আমাদেরকে সংযুক্ত করেছেন।
এবং এই যে মানুষ এই যে কাজটা, আপনি যদি স্পেসিফিক্যালি বলেন যে কাজটা কি, কাজটি হচ্ছে আইসিটি সেক্টরকে শিক্ষা ক্ষেত্রে সরাসরি সম্পৃক্ত করে এবং আইসিটি রিলেটেড যে কাজগুলো আছে, জি জি মূলত জি শিক্ষা ক্ষেত্রে যে আইসিটি যে ব্যবহারটা, সেটা সম্পূর্ণরূপে স্টুডেন্ট টিচারদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিছু সংখ্যক শিক্ষককে, যারা এই বিষয়ে এক্সপার্ট, যারা ডেডিকেটেড, জি জি তাদেরকেই নির্বাচিত করে এই কাজগুলো করা হচ্ছে। এবং আপনি আরো আশ্চর্য হবেন যে এই যে কাজগুলো শিক্ষকরা করতেছে জি সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে করছে। এবং জি এটাকে আপনি একটা জনসেবার মতো তুলনা করতে পারেন, জি যে এটা ডেডিকেটেড একটি কাজ, শিক্ষকের মানে দায়িত্ববোধ থেকে এক্সট্রা একটি কাজ জি শিক্ষকরা করতেছে। জি জি অসংখ্য ধন্যবাদ। আর আমি আপনাকে আসলে একটু ভিন্ন প্রশ্ন করতে চাচ্ছি। আপনার মনে করেন এই শিক্ষকতার পেশায় আপনার স্মরণীয় কোনো মুহূর্ত যেটি আপনাকে অনেক সময় স্মৃতির পাতা হিসাবে আপনার চোখে ভেসে ওঠে, যেটি কখনো কারো কাছে বলেননি, আজকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার অনেক শিক্ষার্থীরা আশা করছি এই অনুষ্ঠানটি দেখছেন, এবং সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি সেই অভিজ্ঞতাটা শেয়ার করতেন। তো আসলে আমার শিক্ষার্থীদের সাথে অনেক ঘটনা আছে, আমি হুম, স্পেসিফিক্যালি আমার শিক্ষার্থীদের কথা বলছি না, আমি জি জি এত বেশি আবেগ আপ্লুত আমার স্টুডেন্টদের নিয়ে, এত বেশি ঘটনা আছে আমার স্কুলে যাওয়ার পর। আমি আসলে সম্পূর্ণ ভিন্ন পেশায় ছিলাম। জি তো আমি এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ পাই 2016 সালে শিক্ষকতায়। প্রথমে আমার ওইখানে প্রথম শিক্ষকতা শুরু। এর আগে আমি জীবনে কখনো শিক্ষকতা করিনি। তা আমি জি চেয়েছিলাম যে 6 মাস দেখবো যে শিক্ষকতা করবো কিনা, আমি পারবো কিনা, এরকম কিছু। তো ওইখানে যাওয়ার পর আমি 6 মাসের মাথায় আমি সিদ্ধান্ত নেই যে আল্লাহ তাআলা মনে হয় আমার ভিতরে শিক্ষকতার বীজটা বপন করে দিয়েছেন, এবং সরাসরি ওখান থেকে উনি আমাকে, আল্লাহ তাআলা আমাকে এই পেশায় পাঠিয়েছেন। আর শিক্ষার্থীদের জি এত ভালোবাসা, যদি আমার শিক্ষার্থীদের কথা বলি, 2019 সালে আমার একটা ব্যাচ, এসএসসি ব্যাচ, তো আমি জি ক্লাসে ছিলাম। তো ওদের সাথে শেষ ক্লাস বিদায় নিচ্ছি। তো দুটি ক্লাস আমার একসাথে করে আমি ক্লাস নেই, অ্যাকাউন্টিং এর ক্লাস গুলা, যাতে স্টুডেন্টরা বুঝতে পারে। তো ওই ক্লাসে 45-90 মিনিটের ক্লাস ছিল। ওই জি 90 মিনিট স্টুডেন্ট গুলা কান্না করতেছিল, এবং আমার প্রধান শিক্ষক ক্লাসে এসে, মানে স্যার 2 মিনিট দাঁড়িয়ে আমাকে বলেছেন, এই পরিস্থিতি সামাল দেওয়া আমার পক্ষে সম্ভব না, আমার জীবনে প্রথম, আমি শিক্ষকতায় প্রায় 30 বছর পার করেছি, এরকম পরিস্থিতি আমি কখনো দেখিনি যে শিক্ষার্থীরা শিক্ষকের জন্য মানে ছেড়ে যাওয়ার বেদনায় এতটুকু ওরা আপ্লুত, আমি কখনো দেখিনি, আপনি ম্যানেজ করেন। তো এটা জি ছিল আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা। আরেকটা ঘটনা আমি না বললেই নয়, সেটা হচ্ছে জি আমরা ওই যে মহামারী যখন, করোনা যখন শুরু হয়, আমরা অনলাইনে ক্লাস নেওয়া শুরু করি ফেসবুক লাইভে। তো জি সুনামগঞ্জের একটি ছাত্র, জি সে, আমি তার নাম প্রকাশ করব না, আহ, জি ভালোবাসার জায়গাটা ভিতরেই থাক। জি তো জি জি ওই অবশ্যই অবশ্যই। ছাত্রটা, ওর সাথে আমার পরিচয়, ফেসবুক ক্লাস দেখতো সে আমার। তো ক্লাস জি দেখতো, মাঝে মধ্যে আমার ক্লাসে কমেন্টস করতে করতে এক সময় সে আমাকে মেসেঞ্জারে নক করে যে স্যার আপনার ক্লাস আমার খুব ভালো লাগে, এরকম কথা বলতে থাকে, দুই একদিন সাথে সাথে কথা হয় মেসেঞ্জারে। জি তারপর একদিন আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিই যে আমার সিলেটের সব জেলায় ঘোরা হয়েছে, সুনামগঞ্জ জেলাটার সব জায়গা আমার দেখা হয় নাই। জি ওই সময় সে কমেন্টস করে যে স্যার আপনি সুনামগঞ্জে চলে আসেন। তারপর জি সে আমাকে ফোন করে, আমার নাম্বার নিয়ে ফোন করে যে স্যার আপনি কবে আসতেছেন। তো আমরা সুযোগ হয় নাই আসলে যাওয়ার। সে বারবারই ফোন দিত, বেশ কয়েকদিন ফোন দিয়েছে, স্যার আমি সুনামগঞ্জে আসেন। আর ওইখানে লেখা ছিল যে আমি সুনামগঞ্জের মাছ খাবো সুনামগঞ্জে গেলে, জি জি মানে ওই যে হাওরের মাছ খাওয়ার ইচ্ছা, জি সরাসরি গিয়ে। তো ওই ছাত্র একদিন কি করলো আমাকে, আমি স্কুলে ছিলাম, স্কুলের কাজে আমি একটু সিলেটের বাইরে ছিলাম। তো সে আমাকে ফোন দিয়েছে যে স্যার আপনি একটু চন্ডিপুলে আসতে পারবেন, এটা আমার বাড়ির পাশেই আর কি। জি আমি জি জি বললাম কি জন্য বাবা? যে স্যার আমি আপনার জন্য সুনামগঞ্জের হাওরের একটা মাছ নিয়ে আসতেছি। তো এটা, মানে আমি কি বলবো, তখন আমি আসলে 1 মিনিট কথা বলতে পারিনি যে আমার সাথে চেনা নেই, পরিচয় নেই, ফেসবুকে পরিচয়, আমার ক্লাস দেখেছে একটা ছাত্র সুনামগঞ্জ থেকে আমার জন্য মাছ নিয়ে এসেছে। তো আমি আমার বাবাকে ওই দিন ফোন করে বলি যে বাবা, একটা ছাত্র আমার জন্য মাছ নিয়ে এসেছে, সে বাড়ি চিনবে না, আপনি একটু দান, ওখান থেকে গিয়ে নিয়ে আসেন। তো এটা ছিল আমার জীবনে একটা সেরা পাওনা, যে একটা ছাত্রের সাথে, এটাই হচ্ছে শিক্ষকের জীবনে সেরা পাওনা। আসলে টাকা পয়সার জন্য কেউ শিক্ষকতা করে না, জি শিক্ষার্থীদের ভালোবাসা, শিক্ষার্থীদের জন্যই আসলে আমাদের উৎসর্গতা। তো আমি আশা করি শিক্ষক শিক্ষার্থীর এই সম্পর্ক আজীবন থাকবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আসলে অনেক আহ, স্মৃতিময় একটি ঘটনা দর্শকদের এবং শিক্ষার্থী, আর আমরা বিশ্বাস করি যে অনেক শিক্ষার্থী আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন যারা আপনার প্রিয় ছাত্রছাত্রী। তো যেহেতু আপনি এই যে প্রিয় বা যে শিক্ষকতার যে মহান পেশা, আমরা জানি শিক্ষকতার পেশাটা হচ্ছে মহান পেশা। তো আমি আসলে
যদিও শুনতে কিরকম লাগবে, তারপর আমি জিনিসটি আপনার কাছে প্রশ্নই করছি। সেটি হচ্ছে, আমরা অনেক সময় দেখবেন আমাদের যে বাস্তবিক যে প্রেক্ষাপট, সেই দৃষ্টিপাতে আমরা যদি লক্ষ্য করি, দেখা যায় যে আমরা অনেক সময় বলি যে উনি অনেক বড় শিক্ষক, উনি অনেক বড় সম্মানী শিক্ষক। এই বিষয়টা আমি যদি আপনার কাছ থেকে এরকম ভাবে জানতে চাই যে প্রাথমিক এবং মাধ্যমিক, এরপরে যখন আপনার ইউনিভার্সিটি বা কলেজ, এই যে প্রাথমিক, মাধ্যমিক এবং ইউনিভার্সিটি বা কলেজ, এই পৃথকতায় কি আমরা শিক্ষকদেরকে নির্ণয়ন করে থাকি যে উনি অনেক বড় শিক্ষক, নাকি এখানে মোটা অঙ্কের যে বেতনের একটি বিষয় কিন্তু উড়িয়ে দেওয়া যায় না বা উপেক্ষা করা যায় না? আমরা কি এই বিবেচনার বা এই দৃষ্টিপাতে কি আমরা বলে থাকি যে উনি অনেক বড় শিক্ষক বা উনি অনেক সম্মানী শিক্ষক? আসলে বিষয়টি যদি আপনি যেহেতু একজন শিক্ষক, এই বিষয়টা যদি একটু পরিষ্কার করতেন বা কিছু বলতেন। দেখুন, আমি শিক্ষক হওয়ার আগে একজন ছাত্র ছিলাম। তো জি। আমি ছাত্র হিসেবে মূল্যায়ন করি শিক্ষকতা পেশাটাকে। জি। দেখুন, বাংলাদেশের কিংবা বিশ্বের প্রতিটা শিক্ষকই একজন ছাত্রের জীবনে অনস্বীকার্য একজন মানুষ, তার মা জি। বাবার পরে শিক্ষকের স্থান। এবং জি। আমার জি। জি। কাছে প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল কিংবা পিএইচডি লেভেলে যারা সুপারভাইজার থাকেন, তারাও কিন্তু আমার কাছে একই সমান মানুষ। দেখুন, জি। প্রাইমারি শিক্ষকরা আপনার বাচ্চা জীবনে আপনার বীজ বুনে দেয়। জি। আপনি ভবিষ্যতে কি হবেন তার বীজটা কিন্তু আপনাকে প্রাইমারি লেভেলে বুনে দেয়া জি। হয়। এবং বাচ্চারা কিন্তু তখন কিছুই জানে না। জি। যে আপনার পরিবার থেকে সব শিক্ষা দিতে পারে না, জি। যতটুকু জি। দেই দিয়ে কিন্তু একটা অবুঝ শিশুকে বিদ্যালয়ে পাঠিয়ে দেয়। তখন জি। ওই প্রাইমারি শিক্ষকরাই কিন্তু তাকে ধরেন আদর দিয়ে, ভালোবাসা দিয়ে শিখিয়ে তাকে সেকেন্ডারি স্কুলের জন্য আপনি উপযুক্ত করে দেন। এই জি। কাজটা কিন্তু আমাদের প্রাইমারি শিক্ষকরা করছেন। জি। এবং এটা খুব অত্যন্ত কঠিন কাজ। আপনি নিজেও জানেন, আমিও জানি যে আমরা ছোটবেলায় কতটুকু দুরন্তপনার মধ্যে বড় হয়েছি। ওই সময় বাচ্চাগুলোকে কন্ট্রোল করা খুবই কষ্টকর একটি বিষয়, এবং এই মহান কাজটি করতেছেন আমাদের প্রাইমারি লেভেলে মহান শিক্ষকবৃন্দ। এরপর যদি আপনি সেকেন্ডারি লেভেলে যান, সেকেন্ডারি লেভেলের শিক্ষকরা একটা তরুণ বয়সের বাচ্চাকে, ওই সময় বাচ্চারা নিজেদের মতো করে বড় হতে চায়, তার ভিতরে একটা ধরেন আহ, একটা একাগ্রতা তৈরি হয়, সে নিজের মতো করে চলতে চায়, বিশেষ করে যে বিষয়টা বাচ্চাদের মধ্যে হয়। ওই সময় শিক্ষকরা তাদের আবেগ কন্ট্রোল করে, তাদেরকে আগামী দিনের জন্য এগিয়ে যাওয়ার জন্য সঠিক পথ তাদেরকে বাছাই করে দেন। পাশাপাশি তাদেরকে সঠিক দিক নির্দেশনা দেন কিভাবে সে উচ্চশিক্ষা নিতে পারে। জি। এই মহান কাজটা করেন আমাদের মাধ্যমিক শিক্ষক ও বৃন্দ, যারা আমি এই ব্যবস্থায় আমি মাধ্যমিকে আছি। তারপর কলেজের শিক্ষকরা 2 বছর পান, ও ওনারা ওদেরকে ইউনিভার্সিটি লেভেলের জন্য আপনার তৈরি করে দেন। আর ইউনিভার্সিটি তো আপনি জানেন, শিক্ষকদের সাথে বন্ধুসুলভ একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, শিক্ষকদের ওখান থেকে উচ্চশিক্ষা আমরা নিয়ে থাকি। এখানে যদি আপনি বেতনের মাপকাঠিতে শিক্ষকদের মাপেন, এটা বোকামি ছাড়া আর কিছুই হবে না। জি। একজন শিক্ষক সে শিক্ষকই, সে জি। যেখানেরই শিক্ষক হোক। আপনি জি। যদি প্রাইমারি ছাড়েন, সেকেন্ডারি শিক্ষকরা কিছুই করতে পারবে না যদি প্রাইমারি শিক্ষকরা একটা ছাত্রকে তৈরি করে না দেয়। সেকেন্ডারি লেভেলে যদি তার বেসমেন্ট তৈরি না হয়, তাহলে কখনোই একটা ছাত্র সে কলেজ লেভেলে গিয়ে গন্ডি পের হতে পারবে না। জি। তারপর যদি আপনি ইউনিভার্সিটি লেভেলে বলেন, কলেজ শিক্ষকরা যদি ওর পথ দেখিয়ে না দেয়, তাহলে কখনোই একজন ছাত্র ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত যেতে পারবে না। তাই আমি বিশ্বাস করি শিক্ষকদের মাপকাঠি শিক্ষকতাই, বেতন বলতে কিছু নেই। এই বৈষম্য যারা মনে ধরে কিংবা যারা চিন্তা করে এই ধরনের বিষয় নিয়ে, আমার মনে হয় তারা সুশিক্ষাটা অর্জন করতে পারেননি। আমার কাছে প্রতিটা শিক্ষকই অনস্বীকার্য এবং প্রতিটা শিক্ষকই মহান। অসংখ্য ধন্যবাদ। আপনার শিক্ষাদান যে শুধু ক্লাসের মধ্যে বিদ্যমান বা পাঠ্য বইয়ের মধ্যে যে বিদ্যমান থাকছে ব্যাপারটি তা নয়। আমরা অসংখ্য দর্শকের মন্তব্য দেখে আমরা বিষয়টি জানতে পারছি। এখন এই মুহূর্তে একজন তার মন্তব্যের মাধ্যমে জানাচ্ছেন যে আপনার সাথে ক্লাস করাটা তার ভাগ্যের ব্যাপার। এই বিষয়গুলো যদি আমরা মানে দেখি, তাহলে অবশ্যই বুঝতে পারছি যে আপনার শিক্ষাদানটা কিন্তু শুধুমাত্র পাঠ্য বইও নয়, প্রতিটি শিক্ষার্থীর হৃদয় পর্যন্ত জয় করছে। এখানে একজন কমেন্ট করেছেন, জনাব রেজাউল ইসলাম। আমি যদি সেই প্রশ্নটা আপনার কাছে উপস্থাপন করি, তিনি জানতে চাচ্ছেন, একজন দর্শক প্রশ্ন করেছেন যে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান অভিভাবকদেরকে চাপের মুখে রাখছে এবং অভিভাবকদেরকে প্রতিনিয়ত তারা জানাচ্ছে যে বেতন বা মাসিক ফি যেগুলা, এগুলা পে করার জন্য বা এগুলা আহ, তাদেরকে পে করার কথা জানানো হচ্ছে। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এরকম আমরা যখন জানি, আপনিও আশা করি বিষয়টিকে আরো একটু বৃহত্তর পর্যায়ে
উপলব্ধি করতে পেরেছেন। আমরা বিভিন্ন গণমাধ্যমে এই বিষয়গুলা দেখতেছি যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কিন্তু শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে চিঠি যাচ্ছে যে বেতন ভাতা দেওয়ার জন্য। এই বিষয়টাকে যদি একটু আহ পরিষ্কার দেখুন, করতেন, বা এই বিষয়টা কি সমীচীন হচ্ছে? দেখুন, আমি আসলে সরকার যেভাবে বলেছেন যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু প্রচুর খরচ, আপনারা নিজেরাও জি, জানেন। জি, বাদ দেন শিক্ষকদের বেতন, একটা প্রতিষ্ঠান চলতে গেলে যে কারেন্ট বিল, মেনটেনেন্স খরচ সহ জি, অনেক কিছুই আছে। জি, স্পেশালি যারা চাকরি করেন এখানে, দেখুন একজন জি, শিক্ষকও, আমরা যারা ধরেন এমপিওভুক্ত শিক্ষক আছি কিংবা যারা সরকারি শিক্ষক আছেন, জি, তাদের বেতনটা মাস পড়লে হয়তো স্কুলে আমাদের অ্যাকাউন্টে জমা হচ্ছে। কিন্তু যেই শিক্ষকরা প্রাইভেট স্কুলে জব করতেছেন, ওই জি, শিক্ষকদের কি পরিবার নাই? ওনাদেরকে খেয়ে বাঁচতে হবে না? এই জি, বিষয়গুলো আমরা একটু সফট কর্নার থেকে চিন্তা করবো। আমি, যিনি আমাকে প্রশ্ন করেছেন তার জন্যই বলতেছি যে জি, আপনি এই বিষয়গুলো একটু চিন্তা করবেন, যে সবাই আপনি যেভাবে ধরেন বাধাগ্রস্ত হচ্ছেন আপনার জীবনযাত্রায়, একজন শিক্ষক এক এক বছরের বেতন না পাক, অন্তত 3 মাসের বেতন তো পাবে, 6 মাসের জি, বেতন তো পাবে। ওদেরকে জি, আমাদের বাঁচিয়ে রাখতে হবে। ওই শিক্ষকরা যদি জি, আমরা বাঁচিয়ে না রাখি, তাহলে কিন্তু আগামীতে যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে, আর কোনো মানুষ শিক্ষকতা পেশায় আসবে না। আপনি জি, হয়তো আপনাদের জন্য অনেক বেশি না পারেন, যতটুকু দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে ম্যানেজ করে আপনি যতটুকু পারেন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রাখার জন্য, আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা জি, সহযোগিতা করুন। এটাকে চাপ মনে না করে, যে আপনি আপনার পরিবারের খরচের একটা অংশ হিসেবে, যেহেতু আপনি আগেও দিয়েছেন, দেখুন শিক্ষকরা জি, কিন্তু অনলাইনে ক্লাস নিচ্ছে। শিক্ষকরা, জি, আপনি দেখেন কোন শিক্ষক বসে নেই, অ্যাসাইনমেন্টের কাজ করছে, অনলাইনে ক্লাস নিচ্ছে, শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করতেছে। শিক্ষক কিন্তু বসে নেই, আর আমরা কিন্তু ঘরে বসে থাকতে চাচ্ছি না। আপনারা জি, যদি সরকারের সাথে কথা বলে, আমরা যারা গার্জিয়ান আছে আপনাদের প্রতি আমার আকুল আবেদন, আমি মন থেকে আপনাদের কাছে বলতেছি, আপনারা যদি একটু চেষ্টা করেন, আপনারা যদি একটু সরকারের সাথে লিয়াজু করেন, আপনারা যদি একটা ব্যবস্থা করে দিতে পারেন, আমরা শিক্ষা প্রতিষ্ঠানেও ফিরে যেতে চাই, আমরা শিক্ষার্থীদের পাশে যেতে চাই। আপনারা যদি এই বিষয়গুলা একটু সরকার মহলের সাথে আপনারা বলেন, আপনারা সহযোগিতা করেন, আপনারা স্বাস্থ্যবিধি কিভাবে মেনে চলতে পারি আমরা সেটা যদি উৎসাহিত করতে পারেন, সরকারে আশ্বস্ত জি। করতে পারেন, আমি জানি খুব তাড়াতাড়ি আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে পারবো। অসংখ্য ধন্যবাদ। যে দর্শক এই প্রশ্নটি করেছিলেন, আশা করি আপনার প্রশ্নটির উত্তর আপনি পেয়ে গেছেন। তো আমি এখন আপনার কাছে আরেকটি বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সেটি হচ্ছে আহ, আপনি হয়তো লক্ষ্য করবেন বা হয়তো জেনেছেন, আমরা জানি যে সাধারণত আমরা বলে থাকি যে কোনো মানুষ যদি কখনো ভুল করে থাকে বা বৃহত্তর পর্যায়ে কোনো ভুল করে থাকে, আমরা বলি যে জ্ঞানের অভাব। কিন্তু বিপরীতে কিন্তু আরেকটি শব্দ আছে, জ্ঞান পাপী। অর্থাৎ যারা শিক্ষিত, শিক্ষিত মানুষরা ভুল করে থাকে তাদেরকে আমরা সাধারণত জ্ঞান পাপী বা এরকমই বলে থাকি। এখন আমাদের দেশের বাস্তবিক যে বিভিন্ন দিক বা বাস্তবিক ক্ষেত্রগুলো বিচার বিশ্লেষণা করলে আমরা অসংখ্য সময়ে এরকম দৃষ্টান্ত দেখেছি যে একজন শিক্ষকও কিন্তু ওতপ্রোত ভাবে বিভিন্ন রকম দুর্নীতি, ঘুষ বা একটা শিক্ষার্থীর জীবন বিপদের দিকে, ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার নেপথ্যে তিনি একটা বিরাট অংশে কাজ করে থাকেন। তো আমি যে জিনিসটি বা যে প্রশ্নটি আপনার কাছে সরাসরি করতে চাচ্ছি, যে উচ্চ শিক্ষার পাশাপাশি বা শিক্ষকতার পাশাপাশি কি আমাদের বিবেক, নীতি, নৈতিকতা এবং মানসিকতারও শিক্ষার প্রয়োজন আছে বলে কি আপনি মনে করেন? চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমি শিক্ষকতার পেশায় আসার পর সব থেকে বেশি যেটা উপলব্ধি করেছি, যে আমাদের শিক্ষকদের যদি আমাদের বাংলাদেশ সরকারের মাধ্যমে একটা আমাদেরকে অবশ্যই ট্রেনিং করা, অনেকগুলো ট্রেনিং করা হয়, তবে জি, নীতি জি, নৈতিকতা, আমি আবারও রিপিট করছি, জি, নীতি জি, নৈতিকতা, শিষ্টাচার, জি, ভদ্রতা, এবং শিক্ষক কিভাবে নিজেকে বিল্ড আপ করবে একজন শিক্ষক কিন্তু, আমরা কিন্তু যারা যখনই চাকরিতে এসেছি, তখন কিন্তু আমি জি, সাধারণ একজন মানুষ ছিলাম, আর ওই জি, চাকরিতে আসার পর আমি শিক্ষক হয়েছি, এটা জি, মেনে নিতে হবে। সবাই জি, কিন্তু জি, মানুষ হিসেবে শুরু করে, আর মানুষ মাত্রই ভুল হবে। আরেকটা জিনিস আপনাকে আমি শেয়ার করতে পারি, আমার মনে জি, হয় শিক্ষক নিয়োগে একটা জিনিস সব থেকে বেশি জরুরি, যেটা প্রয়োজন, যে একজন মানুষের পিছনের ব্যাকগ্রাউন্ড জানা, জি, তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানা, এবং তার পারিবারিক ব্যাকগ্রাউন্ডটাও জানা প্রয়োজন। কারণ একটা জি, মানুষ যে নৈতিকতার যে শিক্ষাটা প্রথমে অর্জন করে, সেটা তার পরিবার থেকে অর্জন করে। শিষ্টাটা যেটা মানে শিখে, সেটা পরিবার থেকে শিখে, সেটা কিন্তু জি, প্রাতিষ্ঠানিক ভাবে শেখা যায় না। আমি এটা জি, উপলব্ধি, আমি আগে মনে করতাম যে মানুষ মনে হয় শিক্ষিত হলে মানুষ পরিবর্তন হয়ে যায়, কিন্তু আমি শিক্ষকতা পেশায় এসে যে দেখেছি, যে যে মানুষ পরিবার থেকে প্রাথমিক ভাবে যে শিক্ষাটা নিয়ে আসে,
জি এটা কিন্তু তার জীবনে তার আচরণে থেকে যায়। তো জি শিক্ষকতা জি পেশায় যদি এই বিষয়গুলোকে একটু প্রাধান্য দেওয়া হয় শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে, আমার মনে হয় আরো বেশি আমরা ভালো জিনিস পাবো। তবে আরেকটা জিনিস আপনাকে না বললেই নয়, জি আহ, আপনি যদি আহ, হিসেব করেন যে শিক্ষকতা পেশায় খারাপ মানুষ বলতে আমরা যাকে মানে ভুল করা মানুষ যদি বলেন, আছে। হ্যাঁ আছে, এটা আমি অস্বীকার করবো না, তবে এটা জি হয়তো 1% হবে। জি এবং আমার দেখা 99% শিক্ষকই ভালো। দুই জি একজন সব জায়গায় থাকে, এটা যে জি শুধুমাত্র শিক্ষকতা সেক্টরে আসে সেটা নেই। আপনি জি পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো সেক্টরে যান, আপনি 1%, অন্তত 1% মানুষ পাবেন যারা ভুল পথে নিজেদের পরিচালনা ধাবিত করে হচ্ছে। থাকে। জি, অবশ্যই অসংখ্য ধন্যবাদ বিষয়টি পরিষ্কার করার জন্য। এখন আমি যেহেতু আমাদের আজকের এই অনুষ্ঠানটির নাম আলাপচারিতা, আমি এখন একটু ভিন্ন প্রসঙ্গে যেতে যাচ্ছি। সেটি হচ্ছে যে আপনার ব্যক্তি জীবন, অর্থাৎ আপনার এই ব্যক্তি জীবন বলতে আপনার যে ব্যক্তিত্ব মানে নিজের যে জীবন, বিষয়টি আসলে তা নয়। আপনার এই শিক্ষকতার পাশাপাশি এই মহান পেশার পাশাপাশি আপনার যে ব্যক্তি জীবন সেটিকেও কিন্তু আমরা জানি যে বিভিন্ন সামাজিক দায়বদ্ধতায় নিজেকে জড়িয়ে রেখেছেন। আপনি সাধারণ সম্পাদক জানি আমি, দক্ষিণ সুরমা সমবায় কল্যাণ সমিতি, আহ, দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি বড়ইখান্দি, এবং আপনি সাংগঠনিক সম্পাদক লাউয়াই স্পোর্টিং ক্লাবের। এই যে শিক্ষকতার পাশাপাশি যে সামাজিক যে কাজগুলো, এই কাজগুলোকে যে আপনি নিজেকে জড়িয়ে রেখেছেন, এই সময়গুলো আসলে কিভাবে আপনি অতিবাহিত করেন, বা এই সময়গুলো যেহেতু আপনি বিভিন্ন কাজে জড়িয়ে রেখেছেন, এই সময়গুলো কিভাবে বের করেন? দেখুন, আমি ধন্যবাদ আপনাকে আসলে আমার ব্যক্তিগত জীবনের কথা বলার জন্য। দেখুন, আমি একটু আগে একটা মিটিং এ ছিলাম। আমরা চেষ্টা করতেছি যে যেভাবে করোনা বাড়তেছে, যদি কিছু অক্সিজেন সিলিন্ডার আমরা ব্যবস্থা করতে পারি, আমরা কি মানুষকে যারা হসপিটালে অক্সিজেন পাচ্ছে না তাদেরকে কি অক্সিজেন সেবাটা দিতে পারি, সেটা নিয়ে একটা জরুরি মিটিং এ ছিলাম। তো জি আসলে সামাজিক দায়বদ্ধতা, আমরা সমাজের মানুষ। আপনি, জি আমার পরিবার থেকে, আমার বাবার কাছ থেকে শিখেছি যে আমি যদি সমাজের জন্য কিছু করতে না পারি, অন্যের জন্য কিছু করতে না পারি, তাহলে আমি সমাজের মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে পারি না। এটা আমার জি বাবার দর্শন, সেখান থেকে আমার শেখা। এবং আমি ছোটবেলা থেকেই, আমরা কিছু বন্ধু বান্ধব একসাথে চলাফেরা করতাম। তো আমরা সবাই সবসময় ছোটবেলা থেকেই বিভিন্ন দেখতাম, আমাদের এলাকায় কিন্তু এই জিনিসটা ছিল, আমাদের বড় ভাই যারা ছিলেন তারা সামাজিক কাজে সবসময় জড়িত রেখেছেন, আমাদেরকে সম্পৃক্ত রেখেছেন। আমি একটা একটা বিষয় না বললেই নয়, সেটা হলো খুব ছোট বয়সে আমি সেবা সংঘের সাথে জড়িত হই, আমাদের জি এলাকার একটি সংগঠন। সেখান থেকে অনেকটাই শেখা। তারপর আমি রোটারি ক্লাব করেছি। আমি রোটারি জি ক্লাবের পাস প্রেসিডেন্ট ছিলাম 2009-10 সালে। ওইখান থেকে আমি শিখেছি, রোটারি ইন্টারন্যাশনাল থেকে জি শিখেছি। তারপর ধরেন আমাদের যে আমাদের এলাকায় খেলাধুলার সাথে আমরা সরাসরি সম্পৃক্ত ছিলাম, সেই জন্য আমাদের অন্য কিছু থেকে আমরা খেলাধুলার প্রতি নিজেদেরকে বেশি সম্পৃক্ত রেখেছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার পারিপার্শ্বিক পরিবেশ আপনাকে অনেক কিছুই শেখায়, জি আপনার পরিবার আপনাকে অবশ্যই। অনেক কিছুই শেখায়। আপনার জি পরিবার জি থেকে যদি আপনি দেখেন যে আপনি একবার খেতে হলে পাশে আরেকজনকে নিয়ে যদি একটু শেয়ার করে খান, সেটা আপনাকে বেশি আনন্দ দেয়, তখন আপনি এই কাজটা করতে অভ্যস্ত হয়ে যাবেন। তো অসংখ্য আমি আসলে ধন্যবাদ। এভাবেই শুরু করা আমার জীবনে, এখনো চালিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমি থাকবো সবকিছুতে। ভবিষ্যতে আপনি কি এই শিক্ষকতা পেশায় নিজেকে নিয়োজিত রাখতে চান, নাকি অন্য কোনো পরিকল্পনা আছে? আসলে জীবনের পরিকল্পনাটা সম্পূর্ণ ভিন্ন ছিল। জি আপনি জানেন, যেহেতু আমি সিলেটের মানুষ, আমার কখনোই জি দেশে থাকার কোনো ইচ্ছা আমার ছিল না, সত্যি জি কথা জি যেটা বলতে। জি আমার পরিবারের সবাই দেশের বাইরে, শুধু আমি আমার মা বাবা আছি। তো জি আমার মা বাবাও দেশের বাইরে ছিলেন, আমার সাথে এখন জি আছেন। তো মায়ের জন্যই দেশে থাকা মূল কথা, যেটা আমি এই জন্যই দেশে থেকেছি। জি আর এখন যেটা হচ্ছে, আমার বাচ্চারা বড় হচ্ছে, আমি চাই আমার বাচ্চারা বাংলাদেশের পরিবেশ শিখুক, বাংলাদেশের সংস্কৃতিতে বড় হোক, বাংলাদেশের একজন মানুষ হোক, যারা আমি যেখানে শেষ করব তার থেকে যেন হাজার গুণ বেশি বাংলাদেশের মানুষের জন্য, দেশের জন্য করে যেতে পারে, সেই ইচ্ছাটা আমার এখন অনেক বেশি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আহ, আমরা যদি চেষ্টা করি তাহলে অনেক কিছুই করতে পারবো। আর দেশে থাকার ইচ্ছা আমার এখন, শিক্ষকতা পেশায় আমি শেষ করতে চাই। আল্লাহ যেন আমাকে যে কদিন পৃথিবীতে বাঁচিয়ে রাখেন, আমাকে এই মহান পেশার সাথে সম্পৃক্ত রাখেন। এবং আমি আমার শিক্ষার্থীদের জন্য জীবনের জন্য একজন অন্তত সৎ শিক্ষার্থী প্রতিষ্ঠা করে যেতে পারি, যে কিনা আমার চোখের সামনে আমার দেশের উন্নয়নে কাজ করবে। জি অসংখ্য ধন্যবাদ। জনাব রেজাউল ইসলাম, যদিও আমরা জানি প্রশ্নটি আমি আগে কিছুক্ষণ আগে আমি আপনাকে করেছিলাম, তো আমাদের একজন দর্শক মনে হয় ইতিমধ্যে তিনি এসে আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করছেন। তিনি একটি প্রশ্ন করেছেন, যদিও আমরা জানি এই প্রশ্নটি কিছুক্ষণ আগে করেছি এবং আপনি উত্তর দিয়েছেন। উনি কিন্তু জানতে চাচ্ছেন যে আমাদের যে অভিভাবক, এই যে করোনাকালীন সময়ে শিক্ষার্থীরা গৃহবন্দী আছে এবং পড়ালেখার অনেকটা ব্যাহত হচ্ছে, অভিভাবকদের কি করণীয়?
এখন আমরা এটুকুই বলবো, প্রতিটা স্কুল থেকে অনলাইন ক্লাস হচ্ছে। জি। আপনারা ওই যে সময়গুলোতে অনলাইন ক্লাসগুলো হয় ওই ক্লাসগুলো দেখুন বাচ্চারা ঠিক মতো ক্লাস করছে কিনা। আমরা অনেক সময় যেটা ফলো করি যে মা বাবা ফোন দিয়ে দিয়েছে, সে হেডফোন কানে লাগিয়ে ক্লাসে ঢুকে অন্য কিছুতে ব্যস্ত হয়ে পড়ছে, সে গেমিং করছে, হয়তো সে ফেসবুকিং করছে। তো জি। অভিভাবকদের প্রধান প্রধান দায়িত্ব হচ্ছে এখন যে বাচ্চারা যখন অনলাইন ক্লাস করে আপনি একটু আশেপাশে থাকেন, বসে থাকতে হবে সেটা না, আপনি 5 মিনিট পর, 2 মিনিট পর, 1 মিনিট পর একটু দেখেন সে আসলে ক্লাসে সম্পৃক্ত আছে কিনা। মাঝে মাঝে যে শিক্ষকদের সাথে, তার শ্রেণী শিক্ষকের কাছ থেকে তার খোঁজ খবর নেন যে আপনার বাচ্চা আসলে ক্লাসগুলো করতেছে কিনা। তারপর ওর হোমওয়ার্ক গুলা দেখেন যে ওর যে হোমওয়ার্ক গুলা দেওয়া হয়েছে সেগুলা সে কন্টিনিউয়াসলি করতেছে কিনা, সে লিখে রাখতেছে কিনা খাতায়। এই বিষয়গুলো যদি আমরা একটু যদি আমরা সচেতন থাকি, আপনার ছেলে মেয়ে কখনো পিছিয়ে পড়বে না ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আরেকজন দর্শক প্রশ্ন করেছেন, আসলে আমরা অনেকটা সময় আপনারা নিয়ে নিচ্ছি, আর বেশি কোনো সময় আমরা অসুবিধা নেই। এগোবো না, অনুষ্ঠানটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে। এই প্রশ্নটি আমি আপনাকে করতে চাচ্ছি। আহমেদ হুসাইন নামে একজন দর্শক প্রশ্ন করেছেন, অটো পাস। এই প্রশ্নটি তিনি করেছেন যে, যেহেতু শিক্ষার্থীরা বর্তমানে শিক্ষা ব্যবস্থা এবং পাশাপাশি তাদের পাঠ্য বইয়ের যে শিক্ষাদান সেটা থেকে তারা অনেক দূরে আছে, এই যে অটো পাস যেটি দেয়া হচ্ছে সেটা কি শিক্ষার্থীদের আদৌ আসলে কোনো উপকৃত হচ্ছে নাকি? এই বিষয়টা আসলে কি একটু যদি পরিষ্কার করতে। আচ্ছা, অটোপাসকে আমরা যেভাবে নিচ্ছি, ধরুন হুম। অটোপাস বলতে তো সে কিন্তু অটোপাস হচ্ছে না, জি। তাকে মূল্যায়ন করা হচ্ছে। তার একটা হুম। স্টুডেন্ট, দেখুন আগে যে অটোপাসটা দেওয়া হচ্ছে এইচএসসি তে আমাদের, তো জি। এইচএসসি তে অটোপাস দেওয়া হচ্ছে একটা স্টুডেন্টের জেএসসি রেজাল্ট দেখা হয়েছে, তার আপনার এসএসসি রেজাল্ট দেখা হয়েছে, তার কলেজেরও তথ্য নেওয়া হয়েছে যে তার কলেজে সে কিভাবে পড়াশোনা করেছে, কিংবা তার রেজাল্ট গুলো হুম। যাচাই করে তারপর ওই অটোপাস না, সেটা আসলে তার মেধার ভিত্তিতে এবং তার হুম। মনে করেন তার ব্যক্তিগত অর্জনের মাধ্যমেই কিন্তু সে পাশ হয়েছে। যে জি। অটোপাস সেটা বলা যায় না, কিন্তু তার জি। স্টুডেন্টকে এভাবে অবমূল্যায়ন করাটা আসলে ঠিক হয় না। জি। তো এটা এরকমই হচ্ছে। আর আপনি দেখেন আমরা কিন্তু কন্টিনিউয়াসলি স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট, বাড়ির কাজ এবং প্রাত্যহিক কাজ দিয়ে কিন্তু আমরা মূল্যায়ন করে যাচ্ছি। জি। জি। আপনার আসলে অভিভাবক যারা প্রশ্ন করছেন, আপনারা যদি একটু সচেতন থাকেন, স্টুডেন্টরে আপনারা একটু, যেহেতু মহামারী ভাই, আপনারা সবাই, আপনি শুধু না, আমার বাচ্চাদের নিয়ে আমি নিজে কনসার্ন, তো জি। আমরা সবাই কনসার্ন এই বিষয়গুলোতে। বাচ্চারা বাধাগ্রস্ত হচ্ছে, শিক্ষা ব্যবস্থা পিছিয়ে পড়ছে। জি। যেহেতু একটু মহামারী, আমরা একটু সবাই মিলে একটু সহযোগিতা করি, চেষ্টা করি আমাদের কিভাবে স্বাভাবিক জীবনে আমরা ফিরে যেতে পারি ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ জনাব রেজাউল ইসলাম, আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। সম্মানিত দর্শক, আমাদের সিলেটি অনলাইনের আলাপচারিতা অনুষ্ঠানের আজকের বিষয় ছিল করোনা পরিস্থিতি এবং শিক্ষা ব্যবস্থা। আশা করি আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, এবং আপনারা যে প্রশ্নগুলো আমাদেরকে করেছিলেন সেই প্রশ্নগুলো আমাদের আজকের অতিথির কাছে তুলে ধরেছি। আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর আশা করি আপনারা পেয়েছেন। পাশাপাশি অনুষ্ঠানটির শেষ প্রান্তে যারা এসে আমাদের আজকের অনুষ্ঠানটি উপভোগ করছেন এই মুহূর্তে, আপনাদেরও মনের অনেক প্রশ্ন এই অনুষ্ঠানের মাধ্যমে উঠে এসেছে। এই প্রশ্নের উত্তরগুলো আমরা খুঁজতে চেষ্টা করেছি এবং আমাদের অতিথি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। এই অনুষ্ঠানটির শেষে আপনারা যদি আমাদের এই আজকের অনুষ্ঠানটি শুরু থেকে দেখেন তাহলে হয়তো অনেক জিনিস, আপনি যে জিনিসটি জানতে চাচ্ছিলেন সেটি জানার একটি ক্ষেত্র হয়ে রয়েছে এই অনুষ্ঠানটি। আহ, আমি রেজাউল ইসলামের কাছে যেহেতু অনুষ্ঠানটি শেষ করতে চাচ্ছি, যদি আপনি আমাদের দর্শক এবং আপনার শিক্ষার্থীর উদ্দেশ্যে শেষ কোনো বাক্য বলতে চান বা শেষ কোনো কয়েকটি লাইন বলতে চান। ধন্যবাদ সুমনকে, আসলে আজকের এই সঞ্চালক আজকের অনুষ্ঠানে, সুমন আহমেদকে আসলে এত সুন্দর একটি আয়োজন করার জন্য, আমার মতো একজন সামান্য শিক্ষককে আহ, ডেকে এনে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সিলেটি অনলাইনকে সাধুবাদ জানাচ্ছি, যারা প্রবাসে থেকেও বাংলাদেশ নিয়ে চিন্তা করেন। আমাদের প্রবাসী ভাইদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আছেন বলেই আমাদের সিলেটের মানুষ তথা বাংলাদেশের মানুষ অনেক ভালো আছে। এই করোনা পরিস্থিতিতে আপনাদের অবদান, সেই স্বাধীনতার সময় থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশে আপনাদের যে অবদান, সেটা অনস্বীকার্য। আপনারা ছাড়া আসলেই আমরা আহ চিন্তা করতে পারি না নিজেদের। আমি একটা কথাই বলবো আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে, আমার অভিভাবকদের উদ্দেশ্যে, করোনা কাল চলতেছে, আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ তালার কাছে আমরা যেন খুব শীঘ্রই এই পরিস্থিতি থেকে নিজেদের উত্তরণ করতে পারি, আল্লাহ তালা যেন আমাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন। আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা কথাই আমি বলি, সবসময় বলবো, যে জীবনে কি অর্জন করলাম
কি পেলাম, কি শিক্ষা অর্জন করলাম, তার থেকে বড় যে বিষয়টা আমাকে অর্জন করতে হবে সেটা হচ্ছে মনের মধ্যে একটা বীজ বপন করতে হবে, যে আমি যেন জীবনে একজন ভালো মানুষ হতে পারি। আমি মারা যাওয়ার পর যেন মানুষ বলে যে পৃথিবী থেকে একজন ভালো মানুষ বিদায় হয়েছে, আমার জন্য দোয়া করে। এই আদর্শ নিয়ে যদি আমরা বড় হতে পারি, তাহলে দেশের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য একজন সম্পদ হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবো। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলার জন্য আমাকে সঠিক পথে পরিচালনা করেন এবং দেশের একজন নাগরিক হিসেবে দেশের সেবা করে যাওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেশের সেবা করাই আমাদের প্রত্যেকটি নাগরিকের কাজ হওয়া উচিত এবং আমরা সেই দৃঢ় প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ হওয়া উচিত। আমরা দেশ, মানব এবং জাতির তরে যেন আমরা কাজ করে যেতে পারি। আর আমাদের এই সিলেটি অনলাইনেরই কাজ এবং প্রত্যেকটি অনুষ্ঠানই হচ্ছে দেশ, জাতি এবং মানবতার কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব। আমরা চেষ্টাও করে যাচ্ছি। আপনাদেরকে ঘিরেই আমাদের সব আয়োজন, আপনাদেরকে ঘিরেই আমাদের সকল উপস্থাপনা। এই সিলেটি অনলাইনের সাথে সব সময় থাকুন, আমরা এই আশাই প্রত্যাশা করি। আহ সম্মানিত দর্শক, আজ এই পর্যন্তই। আগামী কোনো অনুষ্ঠানে হয়তো নতুন কোনো অতিথিকে নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবো আমাদের আরেকটি নতুন কোনো অনুষ্ঠান। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং শেষ শুরু করেছিলাম করোনা পরিস্থিতি দিয়ে, শেষও করতে চাচ্ছি করোনা পরিস্থিতি দিয়ে। আমাদের বাংলাদেশের যে বর্তমান যে অবস্থা, আমরা জানি যে সরকারি স্বাস্থ্য সেবা অধিদপ্তরের প্রতিদিন যে করোনা নিয়ে যে ব্রিফিং দেওয়া হয়, সেটিতে দেখা যাচ্ছে 100 জনের মধ্যে শতকরা 31 জনের করোনা আক্রান্ত, যারা করোনা রোগে ভুগছে। অর্থাৎ সেই 100 জনের মধ্যে আবার আপনার 2 জন করে মৃত্যুবরণ করছে। তো এটি হচ্ছে সরকারি স্বাস্থ্য সেবার বা সরকারি অধিদপ্তরের হিসেব। এছাড়া কিন্তু আমরা অনেকেই নিজেদের মতো করে আমরা করোনা পরীক্ষা করাচ্ছি, এই হিসাবটা কিন্তু স্বাস্থ্য সেবা বা সরকারি অধিদপ্তরে আসছে না। আমরা চাই সবাই সুস্থ থাকুন, কারণ যতক্ষণ পর্যন্ত আপনি নিরাপদ না থাকবেন, সুরক্ষিত না থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কাঙ্ক্ষিত সেবকও হতে পারবেন না। যেটি আমাদের দর্শক, আমাদের অতিথি আজকে পুরো অনুষ্ঠান জুড়েই তিনি বলেছেন একজন ভালো মানুষ হতে হবে। তো আপনি যদি সুস্থ না থাকেন, কখনো ভালো মানুষ হতে পারবেন না, একজন সেবকও হতে পারবেন না। তো সবার সুস্থতা কামনা করি, সবাই নিরাপদে থাকুন, পরিবারকে নিয়ে সুরক্ষিত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম আলাইকুম।